Hello everyone, this is KM Shobhan from English Insights, your new English instructor on board. Okay, so today we are going to learn Unit 2 Lesson 2 for HSC. আজকে আমরা Unit 2 Lesson 2 এর ধারাবাহিক পর্বের লালনসা নিয়ে জানার চেষ্টা করব. ওকে, সো স্টে উইথ মি. ওকে, লালনসা. লালন ফকির, যা জন্ম 1772 সালে, মৃত্যু 1890 সালে. ওকে, লালন ফকির আমরা তো সবাই জানি কম বেশি. লালন শাহের গান তো আমরা সবাই কম বেশি শুনে থাকি. এই লালন শাহ সম্বন্ধে আমাদের যে ইংরেজি টেক্সটটা রয়েছে সেটি আমরা পড়ব, বিস্তারিত জানার চেষ্টা করব. আর তোমাদেরকে বলে রাখি, যারা এইচএসসি পড়ুয়া বা পরীক্ষার্থী, এখনকার কিন্তু ইংরেজি যে টেক্সটগুলো দেওয়া থাকবে সেটা শুধু ইংরেজি ভাষা জ্ঞান জানার জন্য না, তোমাকে এটার ডিটেলস জানতে হবে যাতে তুমি এই ইংরেজিটা তোমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারো. ওকে, এখনকার ইংরেজি সে আগের ইংরেজি ল্যাঙ্গুয়েজের মতো নেই. শুধু গুটি কয়েক গ্রামার রুল মুখস্থ করলেই আমরা ইংরেজিতে পার পেয়ে যেতাম. এখনকার ইংরেজিটা হচ্ছে ডেভেলপমেন্ট, ওকে, স্কিল ডেভেলপমেন্টের একটি ল্যাঙ্গুয়েজ. সো শুরু করা যাক. লালন শাহ. ওকে, দেখি কি বলা হচ্ছে, যে লালন শাহ is best known as an icon of the Baul tradition in Bengal. Although he was also a philosopher, thinker and social reformer. একটা বিশাল একটা সেন্টেন্স রয়েছে. although দ্বারা যুক্ত, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স. আমরা এই ধরনের সেন্টেন্স লেখার চেষ্টা করব আমাদের ইংরেজি রাইটিংয়ের মান ভালো রাখার জন্য, ভালো করার জন্য. দেখো কি বলা হচ্ছে, যে লালন শাহ ইজ বেস্ট নোন, তিনি খুব পরিচিত বা সুপরিচিত অ্যাজ অ্যান আইকন. আইকন কি? আইডল বলা যায়, প্রতিমূর্তি বলা যায়, যাকে সবাই ফলো করে বা যার ফেস খুব প্রসিদ্ধ. ওকে, অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, যে আমাদের এই বাংলার বাউল ঐতিহ্যে একটি পরিচিত মুখ বা বাউল ঐতিহ্যের প্রতিমূর্তি, মানে যাকে ফলো করে সবাই বাউল জগতে, বাউল সঙ্গীতের জগতে এসেছে, বাউল আধ্যাত্মিক জগতে এসেছে. যদিও হি ওয়াজ অলসো ফিলসফার, তিনি কি ছিলেন? দার্শনিক ছিলেন, থিঙ্কার, চিন্তক ছিলেন, অ্যান্ড সোশ্যাল রিফর্মার. ওকে, যে সমাজ সংস্কারকও ছিলেন. হি প্রিস্ট, তিনি কি করতেন? প্রিস্ট করতেন, প্রচার করতেন রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা তিনি কি করতেন? প্রচার করতেন. এবং রিজেক্ট করার অর্থ কি? বাতিল করা, তাই না? বর্জন করা. রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, যে সামাজিক যে বৈষম্য রয়েছে সেগুলো তিনি রিজেক্ট করেছেন, বর্জন করেছেন. বেস্ট অন, যেগুলোর ভিত্তি কী ছিল? শ্রেণী, যেগুলোর ভিত্তি ছিল শ্রেণী, যেগুলোর ভিত্তি ছিল কাস্ট বা জাত বা বর্ণ যেটাকে বলা হচ্ছে, যেগুলোর ভিত্তি ছিল ক্রিড বলতে বোঝাচ্ছে ধর্মীয় মতবাদ. ঠিক আছে, যে ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রিড, যেগুলো শ্রেণী, জাত বা ধর্মীয় মতবাদের উপর প্রতিষ্ঠিত, এই ধরনের সামাজিক বৈষম্যকে তিনি বর্জন করেছেন. হি অলসো বিলিভ দ্যাট, তিনি এটাও বিশ্বাস করতেন যে এ সার্চ ফর ট্রুথ, সার্চ মানে খোঁজা, কিন্তু এখানে সার্চ সাধারণত ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু এখানে সার্চের সামনে কিন্তু একটা আর্টিকেল বসেছে, তার মানে এই সার্চটা হয়ে গেছে নাউন. খেয়াল রাখতে হবে আমাদের. তাহলে সন্ধান বোঝাচ্ছে যে এ সার্চ, একটি সন্ধান, ফর ট্রুথ, সত্যের জন্য, শুড বিগিন, শুরু হওয়া উচিত, উইথ দ্য বডি, যে দেহ বা দেহের মধ্যেই আমাদের সত্যের সন্ধান শুরু হওয়া উচিত. হুইচ রিফ্লেক্টস, যা প্রতিফলন ঘটায়, দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, যা এই সৃষ্টির যে রহস্যের প্রতিফলন ঘটায়, যা আমাদের দেহটা আসলে আমরা কিভাবে জগতে এসেছি, তাই না? এটাই কিন্তু বড় একটা রহস্য. স্টিল নাও, যদিও অনেক থিওরি রয়েছে, কনস্পিরেসি থিওরি রয়েছে, কাউন্টার থিওরি রয়েছে, হ্যাঁ, যে আমরা মানুষরা বানর থেকে এসেছি, কেউ বলছে এককোষী কোনো প্রাণী থেকে এসেছি ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে.
কিন্তু কোনো কিছু স্পষ্ট নয়। যে আমরা যেহেতু মানে আমরা কি সৃষ্টি, কেউ তো আমাদের সৃষ্টি করেছে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি স্রষ্টা। ওকে, এই ধর্মীয়, আমরা যদি ধর্মীয় মতবাদ থেকে বলি যে এই একই স্রষ্টা, এই একই স্রষ্টাকে আমরা কেউ আল্লাহ, কেউ ঈশ্বর, কেউ যিশু, ওকে, এর বিভিন্ন নামে ডাকছি। সো দেখো এই বাউল সঙ্গীতে, বাউল জগতে কি বলা হচ্ছে, যে এই যে সৃষ্টির যে রহস্য আমাদের দেহ থেকেই শুরু, তার এই দেহর মধ্যেই কিন্তু এই সত্যের অনুসন্ধান করা উচিত। তারপরে দেখো কি বলা হচ্ছে, যে অলদো লালন সংস, যদিও লালনের গানগুলো আর অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয়, ফর দ্য প্রোফাউন্ড বলতে গভীর, গভীর বোঝাচ্ছে, ইন্টেন্স বোঝাচ্ছে। প্রোফাউন্ড ফিলোসফিক্যাল, যে ইন্টেন্স বা গভীর দার্শনিক, অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস, রহস্যময় অন্তর্দৃষ্টি দেওয়া। আচ্ছা, যে লালনের গানগুলো তার গভীর দার্শনিক এবং মিস্টিক্যাল ইনসাইটস, যে রহস্যময় অন্তর্দৃষ্টির জন্য কি প্রসিদ্ধ। হি ডিড নট, মানে যদিও তার গানগুলো কি প্রসিদ্ধ, তার মানে কি অবশ্যই আমরা ধারণা করতে পারি যে তার অনেক বড় বড় ডিগ্রি আছে, ফর্মাল এডুকেশন আছে, কিন্তু না, তাহলে পরবর্তী ক্লজটাতে অপোজিট একটা সেন্স দেবে। এখানে দিচ্ছে হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার প্রারম্ভিক জীবন বা বাল্য জীবন সম্বন্ধেও কিন্তু বেশি একটা জানা যায় না। এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্বন্ধে একটা জনপ্রিয় গল্প রয়েছে, উইচ মেনি বিলিভ টু বি ট্রু, যা অনেকেই কি বিশ্বাস করেন সত্য হিসেবে, ইজ দ্যাট, যেটা কি, হোয়াইল অন পিলগ্রিমেজ টু এ হলি প্লেস বলতে পবিত্র জায়গায়, পিলগ্রিমেজ খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, পিলগ্রিমেজ, ওকে, যে তীর্থযাত্রায়, একটা পবিত্র স্থানে তীর্থযাত্রার সময় লালন অ্যান্টিসিডেন্ট, এটার পরে রয়েছে হু, রিলেটিভ প্রোনাউন তাহলে কাকে বোঝাবে, লালনকে বোঝাবে। হু ওয়াজ বর্ন এ হিন্দু, যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বা জাতি হিসেবে যে হিন্দু ছিলেন। কন্ট্রাক্টেড স্মল পক্স, তার জলবসন্ত হয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডেন্ট প্যাসিভ সেন্স, মানে তাকে পরিত্যাগ করা হয়েছিল, বাই হিজ কম্পেনিয়ন্স, তার সঙ্গী বা সাথী দ্বারা। এ মুসলিম ফকির সিরাজ শাহ পিকড হিম আপ, তাকে তুলে নিয়ে যান, অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, এবং তা তুলে নিয়ে কোথায় যান, তার নিজের বাসায়, মানে সিরাজ শাহের বাসায় নিয়ে যান। হোয়ার, যেখানে, হি নার্সড হিম ব্যাক টু হেলথ, আবার সুস্বাস্থ্যে তাকে সেবা যত্ন করে ফিরিয়ে নিয়ে আসেন। ওয়েন লালন রিটার্ন হোম, যখন লালন বাসায় ফেরেন, স্বাভাবিকভাবে কী করা উচিত, যেহেতু একটা লোক দীর্ঘদিন থেকে বাড়িতে নেই, সে বাসায় আসলে তাকে গ্রহণ করা উচিত, কিন্তু লালনের পরিবার তাকে গ্রহণ করেননি। হিজ ফ্যামিলি রিফিউজ টু টেক হিম, তার পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কেন, কারণ বোঝাচ্ছে, কারণ দেখো, বিকজ বা অ্যাজ দেবে, অ্যাজ হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউস হোল্ড, কারণ তিনি একটি মুসলিম পরিবারে থেকেছিলেন। ওকে, যে এটা কিন্তু প্রাচীন সমাজে দেখা যায়, এখনও দুই একটা পরিবারে দেখা যায়, বিশেষ করে হিন্দু পরিবারে। ওকে, নেভার মাইন্ড ইউ গাইস, হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা সামাজিক একটা আচরণ। ওকে, এই আচরণটা যদিও কোনোভাবেই গ্রহণযোগ্য না, দেখা যেত বা দেখা যায় যে নিজের ধর্ম ছাড়া অন্য কেউ বা অন্য কোনো ধর্মের ব্যক্তিকে তারা সামাজিকভাবে আলাদা মনে করতো, ঠিক আছে, এবং তাদের পরিবারে সাথে কোনোভাবে যদি সংস্পর্শে আসতো, তাহলে নিজের পরিবারে তাদের আর স্থান থাকতো না। এই লালনের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই ঘটছে। সো লালনের যে জন্মস্থান, আচ্ছা, লালন কত, যে 1890, দ্যাট মিন ধরো যদি 1900 ধরি, এটা হচ্ছে 2026, তাহলে মোটামুটিভাবে 120-30 বছর আগের ঘটনা, কিন্তু এখন অনেকটাই কমে গেছে, নাই বলেও চলে, দুই এক জায়গা ওটা আলাদা, দ্যাট ইজ এক্সেপশন। সো 120-30 বছর আগে কিন্তু এরকম ঘটনা ঘটা খুব স্বাভাবিক ছিল। ইভেন আজ থেকে 15-20 বছর আগেও কিন্তু খুব স্বাভাবিক ছিল।
আচ্ছা দেখো, তাহলে তাকে গ্রহণ করেনি, তখন লালন কি করলেন? সো লালন রিটার্ন, লালন ফিরে গেলেন কার কাছে? শিরা ছায়ের কাছে। অ্যান্ড টুক আপ, গ্রহণ করলেন, টেক আপ মানে গ্রহণ করা, টুক আপ এ লাইফ, একটি জীবন গ্রহণ করলেন, অফ ডেভোশন, ভক্তি, অ্যান্ড অ্যাসেটিসিজম, ঠিক আছে, ভক্তি এবং কঠোর তপস্যার একটি জীবন গ্রহণ করলেন আন্ডার হিজ গাইডেন্স। আন্ডার হিজ গাইডেন্স বলতে কার গাইডেন্স? সিরাজ শাহের গাইডেন্স বা তত্ত্বাবধানে। খেয়াল রাখো, অ্যাসেটিসিজম, কঠোর তপস্যার একটি জীবন। আর একটা আমরা শব্দ প্রায়ই ব্যবহার করি, অ্যাস্থেটিক, সেটার সাথে অনেকে গুলিয়ে ফেলতে পারো তোমরা। অ্যাজ আই অ্যাম ইনস্ট্রাক্টিং ইউ গাইজ অ্যাজ এ লার্নার পয়েন্ট অফ ভিউ, ওকে। সো দেখো, আমি লার্নার হলে কি ভুল করতাম? এই অ্যাস্থেটিসিজমের সাথে কিন্তু অ্যাস্থেটিকে গুলিয়ে ফেলতাম, ওকে। মোস্ট অফ দ্য লার্নার্স তাই করতো, ওকে। সো খেয়াল রাখো, এটা হচ্ছে AESTHETIC, অ্যাস্থেটিক, যেটার অর্থ হচ্ছে নান্দনিক। আর এটা হচ্ছে অ্যাসেটিসিজম, যা অর্থ হচ্ছে কঠোর তপস্যা দিচ্ছে, ওকে। দেখি, আফটার দ্য ডেথ অফ সিরাজ শাহজি, শাহজির মৃত্যুর পর, ডেথ নাউন, ওকে। সো DEATH, এই ডেটটা হচ্ছে নাউন, এটার ভার্ব কি? DIE, ডাই, এটার হচ্ছে ভার্ব। লালন সেট আপ, লালন কি করেন? প্রতিষ্ঠা করেন অ্যান আখড়া অর মোনাস্ট্রি, যেটাকে আশ্রম বলা হচ্ছে বা লালনের আখড়া বলা হয়, ইন শেউরিয়া নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়াতে লালনের আখড়া গঠন করেন। যে আখড়াটা বর্তমানে দেখতে এইরকম, এটা হচ্ছে লালনের আখড়া, ওকে। লালনস আখড়া ইন চেউরিয়া, কুষ্টিয়া, ওকে। ইজন্ট ইট বিউটিফুল? ইট ইজ, ওকে। তারপরে দেখো যে কি বলা হচ্ছে, ইট সুন অ্যাট্রাক্টেড, মানে এটা কি করে? এটা শীঘ্রই অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, অ্যাডমায়ারার্সদের মানে ভক্তদের আকর্ষণ করা শুরু করে, অ্যান্ড মিস্টিক্স, মৌর্মীদের, ইন সার্চ অফ সালভেশন, যারা মুক্তির খোঁজে রয়েছে, ঈশ্বর প্রাপ্তি বা স্রষ্টার প্রাপ্তিতে রয়েছে, হু বিকাম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, যারা ইনিশিয়েট করে, অন্তর্ভুক্ত হয় বাউল তপস্যাতে, বাউল সাধনায়, অ্যান্ড বিকাম হিজ ডিসাইপলস। ডিসাইপলস একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে ফলোয়ার্স বা অনুসারী, ঠিক আছে। এখানে একটু কথা বলি যে মিস্টিক, মিস্টিক নিয়ে বা মর্মী নিয়ে। আচ্ছা, মর্মী শব্দটির দুই ধরনের অর্থ আমরা পাই। মর্মী শব্দটার দুই ধরনের অর্থ পাই, একটি হচ্ছে ধরো জাগতিক অর্থ, যদি আমরা বলি জাগতিক অর্থ, যেখানে, আচ্ছা উদাহরণ দিয়ে বলি যে ধরো তোমাদের কোনো বন্ধু, হ্যাঁ, যে পরোপকারী, যে মানুষের উপকার করে, যে মানুষের উপকার করে, বা কারো কষ্ট পেলে সেও, কেউ কষ্ট পেলে তার কষ্টে কী করে? সেও সহানুভূতি, সহানুভূতি প্রকাশ করে। তারাই হচ্ছে এই পার্থিব জগতে হচ্ছে, তাদেরকে বলা হবে মিস্টিক, ওকে, বা মরমী। পার্থিব জগতে তাদেরকে বলা হবে মিস্টিক বা মরমী। আবার এই আধ্যাত্মিক জগতে এই মিস্টিক কারা? আধ্যাত্মিক জগতে এই মর্মী কারা? এই মর্মী হচ্ছে সেই শ্রেণী বা গোষ্ঠী যারা মনে করেন স্রষ্টা কোথায় রয়েছেন? স্রষ্টা রয়েছেন এই দেহেই, এই দেহেই স্রষ্টা রয়েছেন। শুধু মনকে পবিত্র করলেই এই স্রষ্টার সন্ধান পাওয়া যায়। তারা কোনো যুক্তিতে বিশ্বাসী না, বিজ্ঞানে বিশ্বাসী না। তারা বিশ্বাস করে মনের গভীরতম শুদ্ধতা দিয়েই স্রষ্টার সন্ধান পাওয়া সম্ভব, এবং তারা সারা জীবন এই মরমে সাধনায় নিজেকে ব্যস্ত রাখেন, ঠিক আছে। সো এখানে কিন্তু এই মিস্টিক শব্দটা বেশি ব্যবহার করা হয়েছে আধ্যাত্মিক জগতে, যারা নিজেদেরকে মুক্তির অনুসারী মনে করে এবং নিজের দেহের মধ্যেই রয়েছে
এই মুক্তি লাভের পন্থা। আচ্ছা দেখো, অ্যাজ লালন বিগেন রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, যে লালন কী করা শুরু করলেন, গান রচনা করা শুরু করলেন, সুর করা শুরু করলেন, হুইচ হিজ ডিসাইপল স্যাংস, যে তার যে অনুসারীরা ফলোয়াররা যেটা গাওয়া শুরু করলেন, উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অ্যান্ড দোতারা, যে এই যে একতারা, এই একতারা এবং দোতারার সাহচর্যে বা দোতারা দিয়ে এই লালনের অনুসারীরা কি করলেন, গান গাওয়া শুরু করলেন। এবং ধীরে ধীরে তার কি হলো, হিজ ফেম স্প্রেড করলো, মানে ছড়িয়ে গেল টু ফার অ্যাওয়ে প্লেসেস, মানে দিক দিগন্তে দূর দূরান্তে ছড়িয়ে পড়লো তার খ্যাতি। রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামাং দোজ, তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, হু অ্যাডমায়ার্ড হিম, যারা তাকে প্রশংসা করেছিলেন, অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড বাই হিজ সহজিয়া ফিলসফি, এবং যারা এই সহজিয়া দর্শন দ্বারা কি ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়েছিলেন। এই সহজিয়া ফিলসফি জিনিসটাকে এখানে বলা হচ্ছে দ্য অ্যাটেনমেন্ট অফ সেলফ। ঠিক ওই মিস্টিকরা যে কথা বলেছেন একই রকম, যে অ্যাটেনমেন্ট অফ সেলফ, যে আত্মার মুক্তি, থ্রু দ্য সিম্পল ট্রুথ, একদম সহজ সত্যের মাধ্যমে, দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি, যা একজনের নিজের দেহের মধ্যেই রয়েছে, দেহ এবং আত্মা, সোলের মধ্যে রয়েছে, নট আউটসাইড, যা বাইরে নেই। হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা অর মেডিটেশন, যা সাধনা এবং তপস্যার দ্বারা অর্জন করা সম্ভব। অর্থাৎ কি, একজনের মুক্তি সহজ সত্যের মাধ্যমে, অর্থাৎ নিজের দেহ এবং আত্মার মধ্যে যে সহজ সত্য রয়েছে, এই সত্য দ্বারাই মুক্তি লাভ করা যায়। মুক্তি লাভ বলতে স্রষ্টা লাভ করা যায়। ঠিক আছে। মেনি অফ হিজ ডিসাইপলস অলসো বিকেম ফেমাস ফর দেয়ার সংস, যে অনেক মেনি অফ হিজ ডিসাইপলস, যে তার অনেক অনুসারীরাও তাদের গানের জন্য কী হয়ে যান, ফেমাস হয়ে যান, বিখ্যাত হয়ে যান। দে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মজুমদার ছিলেন, পাগলা কানাই ছিলেন, অ্যান্ড দুদুসা ছিলেন। সো আমরা একটু দেখি ওনাদেরকে, কাঙ্গাল হরিনাথ, পাগলা কানাই আর দুদুসা। কাঙ্গাল হরিনাথ, পাগলা কানাই আর দুদুসা। ঠিক আছে, একটা মিস্টিক আর্টিকেল আমরা পড়লাম বলা যায় লালন শাহের ওপর। কুষ্টিয়ার লালন শাহ, লালন ফকির, যেহেতু তিনি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্ব, সো এই টেক্সটটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা কাজ করে, যারা পরোপকারী, যারা এই পার্থিব জগতে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে চায় না, সেই সকল ব্যক্তিকে উদ্দেশ্য করেই কিন্তু এই টেক্সটটি আমাদের টেক্সট বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আশা করি তোমরা এই টেক্সটটি আবার পড়বা, নিজেরা চিন্তা করবা, আধ্যাত্মিক জীবন নিয়েও ভাববে। অবশ্যই তোমাদেরকে লালন ফকিরের মতো আধ্যাত্মিক জীবন গ্রহণ করার জন্য আমি অনুপ্রাণিত করতে পারি না, কারণ আমি নিজেও তো আধ্যাত্মিক জীবন গ্রহণ করতে পারিনি। যাই হোক, চেষ্টা করবো, একটু চিন্তা করলে তো সমস্যা নেই। আর যেহেতু ভাষাটা ইংরেজিতে, সো ইংরেজিতেও চিন্তা করার চেষ্টা করবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। This is KM Shobhon signing out. Stay tuned for next video.